এটুকু শুনতে তীব্র তাকায় রূপের দিকে। ওর তীব্রময়ীটা সহ্য করতে পারবে তো পরবর্তী কথা, পারবে তো নিজের এত বড় সত্য মেনে নিতে? মিস্টার সেন থামার সাথে সাথে রূপক ব্যানার্জি করুণ চাহনি দিয়ে তাকায় মিসেস অনিশার দিকে। তিনি ইতিমধ্যেই কেঁদে দিয়েছেন। ব্যানার্জি হাউসের প্রতিটি সদস্যের মুখভঙ্গি করুণ, যেন বহু বছরের লুকানো সত্য উন্মোচন হতে চলেছে। সেই দম্পতি ছিল অতনের কলিগ মোহন রায় অ্যান্ড তার মিসেস সোহানি রায়, যাদের ছোট্ট একটা রাজকুমারী ছিল রূপ। তাদের আগমনে যেন দেশ বিদেশের নানান প্রতিষ্ঠানে সফলভাবে সমস্ত ডিল অতন লাভ করে। যদিও দুজনেরই বিশাল প্রপার্টি, নাম, যশ, খ্যাতি উচ্চ শিখরে, তাই দুজনের মধ্যেই মনোমালিন্য হওয়ার কোনো চান্স ছিল না। ইতি আর রূপ তখন খুবই ছোট, অব্র তখন বিদেশে। এই সুযোগে আমি ওদের উপর অ্যাটাক করে বসি। সেদিন ছিল বর্ষণমুখর এক সন্ধ্যা। দুই পরিবারের মধ্যেই চলছিল তুমুল আড্ডা। আমি বাড়ির সমস্ত সিসিটিভি ফুটেজ লাইন অফ করে দিই, এমনকি সমস্ত গার্ডদেরও টিয়ারশেলের মাধ্যমে কাবু করে দিই। যদিও বর্ষণের কারণে ততটা সহজ হয়নি। এরপর ইলেকট্রনিক লাইন কেটে দিই। এরপর আধার কালো বাড়িতে চলে নৃশংস হত্যালীলা। একের পর এক হত্যা করি নিজেরই হাতে। ইতি আর রূপ তখন নিজেদের রুমে এই ন্যানির কাছে ছিল। আধারের কাপ ছিল তারা। ওদের সরিয়ে ন্যানিকে ছাড়িয়ে বাইরে নিতেই হুট করে ইতি বাবা বলে ডেকে ওঠে। আমি ওদেরই মারতে যাচ্ছিলাম, কারণ কাটা বাঁচিয়ে রাখতে নেই। কিন্তু বাবা ডাকটা শুনে কেন যেন আমি এগোতে পারিনি। আমি আর রতন দেখতে হুবো একই হলেও আমাদের পরিচিতরা আলাদা করতে পারবে, কিন্তু ইতি তো সেটা পারেনি। ও ভয়ে দৌড়ে এসে আমার পা আঁকড়ে ধরে কেঁদে ওঠে। ওর দেখা দেখি রূপও আসে। তাদেরই বাবা মাকে মৃত্যু দেওয়া নোংরা হাতটা হঠাৎই এগিয়ে আসে ছোট্ট পরি দুটোর দিকে স্নেহের পরশে। বলে ছলছল নয়নে তাকালেন ইতি আর রূপের দিকে। ইতির মুখে ঘৃণা থাকলেও রূপের চোখে বিস্ময় ও বিস্মিত নয়নে তাকিয়ে আছে অশ্রুসিক্ত হয়ে খানিক দূরে দাঁড়িয়ে থাকা রূপক ব্যানার্জি আর অনিশার দিকে। মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। বাকি সবাই সবটা জানলেও রূপের সাথে রণও আর রোহন জানত না কিছুই। রোহন জানত কারণ ও বয়সে বড় ছিল কিছুটা, তাই স্মৃতিতে আছে ওর। ও মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে, অভ্র হাত মুষ্টি বদ্ধ করে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে। বাবা মায়ের খুনিকে বিশ্বাস করার মতো কাজটা ওর কাছে জঘন্য পাপ মনে হচ্ছে এই মুহূর্তে। এতটাই বিশ্বাস করে ফেলেছিল যে নিজের বেস্ট ফ্রেন্ডকেও অবিশ্বাস করে ক্ষতি করতে চেয়েছিল। কিন্তু সেই সময় বাইরে থেকে গাড়ির আওয়াজ পেয়ে আমি চলে যেতে নেই, কিন্তু ইতির মায়া ছাড়তে পারছিলাম না তখন। বাবার একটা ঝংকার তুলছিল, তাই কোনো কিছু না ভেবে ইতিকে নিয়ে পালিয়ে যাই পেছনের দরজা দিয়ে। কেননা আমার বিশ্বাস ছিল রূপের ফ্যামিলির কেউ এসেছে, তাই রূপকে নিয়ে যেতে পারেনি। আমার ধারণাই ঠিক ছিল। মোহিনী রায়ের ঘনিষ্ঠ বান্ধবী মিসেস অনিশা আর তার হাজব্যান্ড রূপক ব্যানার্জি ছিলেন সেদিন। নিঃসন্তান এই দম্পতি সেদিন রূপ নামক রাজকন্যাকে নিজেদের বুকে নিয়ে ফিরছিলেন। এরপর কি আছে আমি জানি না, কারণ ততদিনে খুনের মামলা শুরু হয়ে গেছিল। উপায় না পেয়ে আমি ইতিকে নিয়ে আমেরিকায় চলে যাই অভ্রের কাছে। অভ্র আমাকে বাবা হিসেবেই মেনে নেয়। ওনার কথার মাঝেই রোশন বলে উঠল, দেশের নিউজ কি অবরোধ চোখে পড়েনি? ও কি জানতো না ওর বাবা খুন হয়েছে? যদি জেনে থাকে তবে আপনাকে কেন বাবা হিসেবে মেনে নেবে? মিস্টার সেন হালকা হাসল, রক্তাক্ত ঠোঁটটা এলিয়ে। চোখ তুলে অভ্রর দিকে তাকাতেই অভ্র চোখ মুখ বিকৃতি করে অন্যদিকে তাকালো। তা দেখে মিস্টার সেন আবারও বলতে শুরু করলেন, আমার গুপ্তচর সেদিনই অতনের লাশ সরিয়ে ফেলেছিল, যার ফলে মৃত্যুর সংখ্যা 3 জনই ছিল। আর অভ্রকে বলা হয়েছিল আমি ইতিকে নিয়ে বেরিয়ে যাওয়ার পরপরই সেনভিলে আক্রমণ করা হয়, যার জন্য অভ্র বিশ্বাস করায় নাই আমি ওর বাবা। আর বিশ্বাস করার কারণ ছিল অভ্র তখন মাত্র 12 বছর। পরবর্তীতে অভ্র আর ইতিকে নিয়ে আমেরিকায় থাকতে শুরু করি আমি। সাথে অবৈধ কালো টাকা সাম্রাজ্য খুলে বসি, যার শাখা ভারতেও ছিল। এতটুকু বলেই থামলেন তিনি, নুয়ে পড়লেন চেয়ারে। আঘাতগুলো আজ চোখে আগুল তুলে দেখছে কতটা পাপ তিনি করেছেন। ফাল্গুনী হঠাৎই বলে উঠল, তবে আপনাকে সবাই মৃত্যু বলতো কেন? 9 বছর আগে আপনি কি এমন করেছিলেন যার জন্য মৃত্যু ঘোষণা করা হয়েছিল? আর অব্রতার তীব্রতার শত্রুতার কারণই বাকি? আমি নিজেই ওদের মাঝে শত্রুতা সৃষ্টি করেছি, কারণ তীব্র ছিল ভীষণ চতুর, বুদ্ধিদীপ্ত আইডল, যার চোখে চোখ রাখলেও সে বলে দিতে পারে সামনের মানুষটা ঠিক কিরকম। সবাই অবাক হয়ে তীব্রর দিকে তাকালো। এত গুণ তীব্রর, অথচ তীব্র আজ নিথর কোনো মানুষের পরিণত হয়েছে। এখনও তার দৃষ্টি স্থির রূপের দিকে। মাত্র 17 বছর বয়সে অভ্র প্রেমে পড়েছিল আমেরিকার সুন্দরী নারী এশার, যার বাবা ছিল বিশিষ্ট নামকরা সাংবাদিক। সেই মেয়ে জেনে গিয়েছিল আমার গোপন কারবার। নিজের বাবাকে বলে আমাকে জেলে দিতে চাইছিল পুচকি সেই মেয়ে। সেদিন আমি সহ্য করতে পারিনি। অভ্র আর ইতি ছিল না বাড়িতে। এশার আগমনের কারণ ছিল অভ্র। আর এসে আমাকে ব্যবসা সম্পর্কিত কথা শুনে নেয়, যার মধ্যে খুনের কথা উল্লেখিত ছিল।
আর এসব কথোপকথন সে মোবাইলে রেকর্ড করে নেয়। কিন্তু মেয়েটা যথেষ্ট চতুরতার সাথে কাজ করলো, আমার হাত থেকে রেহাই পায়নি। ওর পরিণতি আরও ভয়ানক ছিল, অ্যাসিড দিয়ে পুরো মুখ থেতলে। আর কিছু বলার আগেই অভ্র এগিয়ে এসে এলোপাথারি মারতে শুরু করে। প্রেয়সীর মৃত্যু ঠিক কতটা ভয়ঙ্কর তা যার সাথে ঘটে সেই জানে। আবেগী বয়সে প্রেয়সী কি ভোলা যায়? আড়ালে আবডালে লুকিয়ে কাঁদে আজও অভ্র। অভ্রকে থামাতে রণ আর রোহান এগিয়ে যায়, তার আগেই তীব্র গিয়ে জড়িয়ে ধরে ওকে। তীব্রকে ছাড়িয়ে আবারও মারতে চেষ্টা করে অভ্র, কিন্তু তীব্রর শক্তির সাথে পেরে ওঠে না ও। অভ্র সহ্য করতে না পেরে তীব্রকে জড়িয়ে আর্তনাদ করে কেঁদে দেয়। সবাই শুধু দেখে যায় প্রণয়ী কাতর ব্যর্থ এক প্রেমিক পুরুষকে। সময় গড়িয়ে যেতেই শান্ত হয় অভ্র। তীব্র ওকে ছাড়িয়ে মিস্টার সেনের সামনে দাঁড়িয়ে বলে ওঠে, ব্যানার্জি বাড়ির সাথে কিসের শত্রুতা আপনার? মিস্টার সেন করুণ চোখে তাকায়, চোখের ভাষায় বলতে চায়, তুমি তো সব জানোই তীব্র, তবে কেন আমায় জিজ্ঞাসা করে ক্ষত বাড়াচ্ছ? তবে তীব্র বুঝেও বুঝতে চায় না। ইশারায় গার্ডদের কিছু বলতেই তারা জ্বলন্ত লোহার রড এনে দেয়। উপস্থিত সবাই কেঁপে ওঠে এক প্রকার। রূপের চোখে তখন হিংস্র প্রেমিকের প্রতিচ্ছবি। এই প্রেমিককে সে ভালোবেসেছিল। জ্বলন্ত রড দেখেই মিস্টার সেন বলে ওঠে, হ্যাঁ আমি বলছি, ওরা। বাকি কথা বলার আগেই উড়ন্ত এক বুলেট এসে লাগে মিস্টার সেনের মাথায়। মুহূর্তে তিনি ঢলে পড়েন চেয়ারে। বেঁধে রাখার দরুন নিচে পড়েননি, মাথা থেকে গল গল করে রক্তের ফোয়ারা নেমে আসছে। উপস্থিত সবাই হতবাক। তবে কি? ব্যানার্জি হাউসে উপস্থিত সব সদস্য, সবার মাঝেই পিন পিন নীরবতা বিরাজমান। এই মুহূর্তে রূপের বন্ধুমহল সাথে মেঘ আর মৃন্ময় এসেছে। ওরা অতটা না জানলেও সমকালীন বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা সুমন দিয়েছে ওদের। মেঘকে দেখেই তীব্র তীক্ষ্ণ চোখে তাকাতে মেঘ সোজাসাপটা বলেছিল, দেখ ভাই, তোর সমস্যার সমাধান হলে আমি চলে যাব, তুই চাইলে। তবে তোর অসময়ে পাশে থাকতে দে আমায়, প্লিজ। তীব্র কিছু বলেনি, শুধু শক্ত করে জড়িয়ে ধরেছিল। মৃন্ময় নিজেও এসে হালকা আলিঙ্গনে জড়িয়েছিল, তবে মন ভুলেও তাকায়নি মেঘের দিকে একবারও। মেঘ আর চোখে পরখ করেছে সবটাই। বুকে হাহাকার থাকলেও তা বহিঃপ্রকাশ ঘটায়নি। ও জানে ওকে আরও অপেক্ষা করতে হবে, আর এটাকেও নিজের করা পাপের শাস্তি স্বরূপ ধরে নিয়েছে। সবাই ড্রয়িং রুমে বসে আছে। রূপ মিসেস অনিশার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে আছে। রূপক ব্যানার্জিও আজ চুপ। সবার নীরবতার মাঝেই রণ বলে উঠল, তীব্র বুলেটটা কোথা থেকে এসেছে জানলে কিছু? তীব্রর মুখের অভিব্যক্তি আজ কারোরই বোঝার ক্ষমতা হচ্ছে না। মাথা নিচু করে কেমন নিশ্চুপ হয়ে গেছে ও। তার কারণটাও সবারই অজানা। রণর করা প্রশ্নে তীব্র সেভাবেই উত্তর দিল, এখনো পাইনি, খোঁজ লাগিয়েছি আপাতত। তীব্রর কথা শেষ হতে মৃন্ময় ওর কাঁধে হাত রেখে বলে উঠল, আমাদের সাথে এত বছরের বন্ধুত্ব তোর, অথচ কখনো এইসব বিষয় বলিসনি কেন বলতো? পাশ থেকে মেঘ বলল, এত কিছু হচ্ছিল তা আমাদের কিছু জানাস নি। ওদের কথায় তীব্র উত্তর দিল না। মাথা নিচে নামিয়ে ভেবে চলেছে গভীর কোনো ভাবনা। ওকে আর কেউ ঘটালো না। প্রেক্ষম আর মন দুজনেই রূপের পাশে বসে আছে। ওরা নিজেরাও তীব্রর সিক্রেট প্যাশন সম্পর্কে জেনে ঘাবড়ে গিয়েছিল। এজন্যই তীব্র চৌধুরী সব বিষয় রহস্য থাকত, আড়ালে থাকতে পছন্দ করত এই তীব্র চৌধুরী। রোশন হঠাৎ গম্ভীর কণ্ঠে বলল, মিস্টার সেন আরও কিছু বলতে চাইছিলেন, সেটা অন্তত গুরুত্বপূর্ণ ছিল, হয়তো অজ্ঞাত কোনো ব্যক্তির কথা, তাই তো তখনই বুলেট ছোড়া হলো। কিন্তু এখন কিভাবে জানাবো বাকি বিষয়গুলো? ওর কথা শেষ হতেই রোহান বলল, আচ্ছা, আমাদের সাথে কিসের শত্রুতা ছিল মিস্টার সেনের? কথাটা শুনেই রিমন ব্যানার্জির চোখ লাল হয়ে এলো। সাথে রনক আর রূপক ব্যানার্জিরও একই অবস্থা। রূপ পিটপিট চোখে তাকিয়ে দেখল সবটা। কেমন গুমোট পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে আজ কেন জানো না ওর চোখ তীব্রর দিকে গেল না একবারও। যেভাবে তাকিয়েছিল সেভাবেই নামিয়ে নিল মাথা। কেউ না দেখলো এই দৃশ্য কেউ একজন দেখে নিল। নিভে আসা হাহাকারটা আবারও তুমুল বেগে জ্বলে উঠল হৃদদেশে। দহন সৃষ্টি হলেও সেখানে। কিছুক্ষণ নীরবতার পরেই রিমন ব্যানার্জি বলতে শুরু করলেন আড়ালের রক্ষা অতীত। ব্যানার্জি বাড়ির সবচেয়ে ছোট ছিলেন রুহি ব্যানার্জি, যার রূপ জৌলুসে সারা এলাকা প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। নিজের 3 দাদা ছিল তার ঢাল তলোয়ার। বোন যেখানেই যাবে এক ভাই তার সাথে সেখানেই চলে যাবে। মোট কথা, বোন তাদের হাত ছাড়া হতো না। আদরের বোন বলে কথা। সেই আদরের বোন প্রেমে পড়েছিলেন পরিচয়হীন অতন সেনের। বাড়িতে যখন তা জানাজানি হয় তখনই রুহির বিয়ে দিতে উঠে পড়ে লাগে তার বাবা।
কিন্তু প্রেমিক ছেড়ে বিয়ের আসরে বসতে পারেননি রুহি। রাতের আঁধারে লোকচক্ষুর আড়ালে বেরিয়ে গিয়েছিল অতন সেনের কাছে যাওয়ার উদ্দেশ্যে। বাড়ির মেয়ে সম্মান ডুবিয়ে পালিয়ে যাওয়াতে যতটা শোকাহত ছিলেন, সবাই তার থেকেও বেশি চিন্তিত ছিলেন মেয়ের ভবিষ্যৎ ভেবে। তবে মাত্র 3 দিনের মাঝেই বাড়ি এসেছিল আদরের বোনের লাশ। বোনকে তার প্রেমিক নিজের কালো ব্যবসায় নামিয়ে নিজে কালো টাকা তুলেছিল, যার ফলে রুহি আত্মহত্যা বেছে নিয়ে পৃথিবী ত্যাগ করে। বোনের শোকে ব্যানার্জি বাড়ির ছেলেরা পাথরে পরিণত হয়। সারা দেশ তল্লাশি করেও অতন সেনের খোঁজ পায়নি কেউ। অতীতের বর্ণনা দিয়ে থামলেন রিমন ব্যানার্জি। ওনার চোখ ভিজে এসেছেন। বাকি সবারও একই অবস্থা। এই বয়সে এসে নিজেদের ছোট্ট বোনটার জীবন ধ্বংস করা পাপীর মৃত্যু দেখলেন তারা। আজ হয়তো বোনের আত্মাটা শান্তি পেল। রূপ হঠাৎই ভাবল, বোনকে মৃত্যুর মুখে তুলে দেয়া ব্যক্তির ভাইয়ের মেয়েকেই এবারের সবাই মাথায় তুলে রেখেছিল। কখনো বুঝতে দেয়নি ও এবারের এই পরিবারের রক্তের কেউ না। সময় করাতেই রূপক ব্যানার্জি গম্ভীর কথা বললেন, তুমি এসব কেন করো তীব্র? কি লাভ হয় এসব করে? এই পেশার সাথে কেন যুক্ত রয়েছো? তীব্র মাথা তুলে চাইল। লাল হয়ে আসা চোখ জোড়া বন্ধ করে পুনরায় তাকালো। ক্ষীণ কণ্ঠে বলল, মানসিক শান্তির জন্য। কেউ আর কিছু বলল না ওকে। সবার মনের উপর দিয়ে যথেষ্ট ধকল গেছে আজ। মিসেস রিনা রোহানের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তা তোরা কবে থেকে এইসবে যুক্ত হলি? রোশন মাথা নামিয়ে বলল, প্রায় মাসখানিক আগে। হঠাৎ এইসব যুক্ত হওয়ার কারণ? অনিশা প্রশ্নে রণ এক পলক তীব্রর দিকে তাকিয়ে বলল, আমি প্রায় বছর খানেক ধরে টিসি মাফিয়া কিং এর তথ্যর তল্লাশি করছিলাম, কিন্তু সমস্ত কিছুর ভেতরে কে আছে তা কিছুতেই সন্ধান করে উঠতে পারছিলাম না। অবশেষে যেদিন রূপরা দার্জিলিং ট্যুরে যায়, সেই সময় আমি এমন কিছু তথ্য পাই যা আমাকে ভাবিয়ে তুলেছিল। এটুকু বলে থামতেই দেখলো সবাই উৎসাহী চোখে ওর দিকেই তাকিয়ে আছে। ও পুনরায় আবার বলা শুরু করল, রূপদার ভার্সিটি থেকে একজন মেয়ে গায়েব হয়েছিল সেই দিনই। সারা শহর পুলিশ অভিযানে চালিয়েও কোনো রকম খোঁজ পায়নি তার। মেয়েটি নামকরা প্রফেসরের মেয়ে হওয়ায় এই বিষয়ে ফেলে রাখার উপায় ছিল না। ফলে এই কেসের অধিকাংশই আমার ওপর এসে পড়েছিল। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, যারা মেয়েটিকে কিডন্যাপ করেছিল তারা ওর ফোন লক বা সরিয়ে ফেলতে ভুলে গেছিল, যার ফলে লোকেশন ট্র্যাক করা সম্ভব হয়েছিল। আর অবাক করার বিষয় হচ্ছে, লোকেশন ছিল দার্জিলিং এর এক পাহাড়ি জঙ্গলের ভেতর। কিন্তু আমরা পৌঁছানোর আগেই মেয়েটি ফিরে এসেছিল এবং জানিয়েছিল ওকে তীব্র চৌধুরী আর ব্যানার্জি হাউজের সমস্ত তথ্য দেওয়ার জন্য ফোর্স করা হয়েছিল। আর কারণস্বরূপ ছিল ওর কিছু অশ্লীল ছবি ভাইরাল করে দেবে। তাই ও বাধ্য হয়ে ওদের কথা মতো সবটা করেছে। এরপর ওকে দার্জিলিংয়ে ডেকে নিয়ে মারার চেষ্টা করা হয়, কিন্তু রাতের আধারে ওদের কার্যালাপ জেনে পালিয়ে যাওয়ার অপরাধে মারার চেষ্টা করেছিল। জঙ্গলের ভেতর হঠাৎই নিজেদের শত্রুর আগমন পেয়ে সেদিকে যাওয়ার কিছু সময় পরেই ওকে পেয়ে গুলি করা হয়। এরপর অনেক কষ্ট করে সেখান থেকে সে পালানোর আগে দেখেছিল কোন এক অজ্ঞাত ব্যক্তি সেই 50 জনের সাথেই তুমুল ফাইট করছিল। একাই সবাইকে ঘায়েল করতে সক্ষম হয়েছে। এরপর সেই লোকের কথোপকথন শুনছিল টিসি মাফিয়া কিং সম্পর্কে কিছু, আর এটাই এসে বলেছিল আমাদের। একটু থেমে আবার বলতে শুরু করলো, আমি ভয় পেয়েছিলাম কারণ রূপরা ওখানে গিয়েছে। এরপর খোঁজ নিয়ে জানতে পারি রূপ নাকি হারিয়ে গিয়েছিল। এটাও জানতে পেরেছিলাম তীব্র চৌধুরী ওদের সাথে গেছে। কিন্তু তীব্রর অফিসে খোঁজ নিয়ে জানতে পারি তীব্র বিদেশের ডিল সামলানোর কথা বলেছিল। এর কারণ খুঁজতে গিয়ে বুঝলাম তীব্রর এই আড়ালে থাকা রূপটা নিশ্চয়ই সেই মাফিয়ার সাথে জড়িত। এরপরই অনেক খোঁজ খবর নিয়ে নিশ্চিত হই যে টিসি মাফিয়া কিং ওরফে তীব্র চৌধুরী। বলেই থামল রণ। রূপের মন পড়ল দার্জিলিং জঙ্গলে হারিয়ে যাওয়ার পর যখন তীব্র ওকে খুঁজে পেয়েছিল, তার কিছু সময় পূর্বে একজন মেয়েলি চিৎকার পেয়েছিল ও। আর তীব্রর হঠাৎ থেমে যাওয়া, ওর অজ্ঞান হওয়া, সবকিছুর কারণ পরিষ্কার হলো ওর কাছে। তার মানে সেই লোকগুলোর সাথে তীব্রই মারামারি করেছিল, আর রূপ যাতে জানতে না পারে তাই ওকে অজ্ঞান করেছে ভেবেই ও চোখ বন্ধ করে নিল। কেন জানি আজ কষ্ট হলো না ওর, আর না অভিমান জমল। ইতি হঠাৎ বলে উঠল, কিন্তু তোমাদের এই কাজের সাথে জড়ানোর কারণ? ওই যে আমাদের অজ্ঞাত অতীত আর কিছুটা তোমার কারণে। তবে দাভাই আর রোহানের এন্ট্রিটা ছিল কৌতূহল থেকেই। কথাটা বলেই চোখ মারল রণ। রোশন আর রোহান মুখ ঘুরিয়ে তাকিয়ে রইল। ইতি হালকা হাসল।
অবশেষে সমস্ত অতীতের বেড়াজাল থেকে মুক্তি পেল সবাই। তবে সত্যিই কি মুক্তি মিলল? সমস্ত অতীত কি খোলসা হলো? নতুন দিনের আগমনের সাথে কি নতুন প্রহর সূচনা হবে নাকি সমাপ্ত হবে? কালের নিয়মে জাগতিক পরিবর্তন বহাল থাকছে। বর্ষার আকাশে ঘনিয়ে এসেছে শরতের আগমন। মেঘে মেঘে পেঁজা তুলো তার সৌন্দর্য বিলাতে ব্যস্ত। কাশের মৃদু দোলা লাগছে বাতাসে। শহরে যদিও তেমন কাশফুলের মৃদুল বাজে না, তবে আনাচে কানাচে তারা বেড়ে ওঠে শরতের বার্তা জানাতে। পরিস্ফুটিত হয় স্বচ্ছ শুভ্র রঙে। দিন গড়িয়েছে প্রায় সপ্তাহ হলো। বাড়ির পরিবেশ এখন উৎসব মুখর। সবার মনের আকাশে কালো রেশ সরে আনন্দের ঘনঘটা। তবে প্রণয়ের মাতাল হাওয়ায় ভেসে বেড়ানো এক ঝুড়ি নিজেদের দূরত্ব বাড়িয়েছে। তাদের হৃদয় আকাশে যেন বিচ্ছেদের সূর্যগ্রহণ ঘনিয়ে এসেছে। সপ্তাহ জুড়ে হওয়া ঘটনায় রূপ বিস্মিত বা ক্রুদ্ধ। ওর মনে যেন অনুভূতির রেশটুকু নেই বর্তমান সময়ে। কেমন গুমোট হয়ে উঠেছে দিন দিন। আড়াল করছে নিজেকে সবার থেকে। এইসবের কারণ ও নিজেও জানে না। সেদিনের পর থেকে তীব্রর সাথে কথা হয় না ওর। নিজের ফোনটাই বন্ধ করে রেখেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে বিগত দিনের কথাগুলি ভাবছিল ও। হঠাৎ কেমন করে যেন সব এলোমেলো হয়ে গেল। কিছু বুঝ আসে না ওর। এইসব ভাবতে বসলে মস্তিষ্ক ফাঁকা লাগে ওর। এই রূপ, কখন থেকে ডাকছি, শুনিস না কেন বলতো? পেছন থেকে রুদ্রাক্ষীর কথা শুনে পেছন ফিরে তাকালো রূপ। বাড়ির 3 বউ হাজির ওর রুমে। তবে এখন আর ওর মজা হাসি ঠাট্টা আসে না। চুপচাপ থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই আজও চুপ রইল। ফাল্গুনি হালকা হেসে রূপকে এক হাতে জড়িয়ে বলে উঠল, কি ব্যাপার ননদিনী, এত চুপচাপ কেন? বিয়ের জন্য বুঝি লজ্জা পাচ্ছ? বলেই হেসে দিল। এতক্ষণ রূপের কোনো রকম পরিবর্তন না হলেও এবার যেন চমকেছে ও। তাই চোখ বড় বড় করে জানতে চাইল, বিয়ের প্রসঙ্গ কেন তুলছো? বিয়ে ঠিক হলে বিয়ের প্রসঙ্গ তুলবো না বুঝি? মানে? ওমা, তুমি জানো না কিছু? ইতি কথাটা বলেই অবাক চোখে সবার দিকে তাকিয়ে রূপের দিকে তাকালো। রূপ নিজেও অবাক হয়ে তাকিয়ে আছে। রুদ্রাক্ষী হালকা হেসে বলল, আরে রূপ, তোরা তীব্র চৌধুরীর বিয়ের কথা চলছে বাড়িতে। সবাই চাইছে যাতে তোদের বিয়েটা এর মধ্যেই হয়ে যায়। তুই জানিস না কিছু? রূপ বিস্মিত নয়নে ওদের পানে তাকিয়ে আছে। এখন হঠাৎ করে কেন বিয়ে দিতে চাইছে ওর মাথায় আসে না কিছুই। মাথা চেপে ধরতেই ইতি দ্রুত বলে উঠল, কি হয়েছে রূপ, এমন করছো কেন তুমি? রুদ্রাক্ষী আর ফাল্গুনিও বিস্মিত হলো। হঠাৎ করে রূপ চেঁচিয়ে বলল, তোমরা যাও, এখন আমি একা থাকতে চাইছি। বলেই মাথার চুলগুলো টানতে লাগলো। ওরা অবাক হয়ে তাকিয়ে আছে। রূপের এহের কার্যকলাপ কারোরই বোঝার ক্ষমতা হলো না। রূপ, তুমি ঠিক? প্লিজ যাও, এখান থেকে যাও তোমরা। শেষ কথাটা চিল্লিয়ে বলার দরুন ওরা সবাই দ্রুত পায়ে বেরিয়ে গেল। সাথে নিয়ে গেল একরাশ বিস্ময়। ওরা বেরিয়ে যেতেই রূপ পাগলের মতো প্রলাপ করে বলতে লাগলো, আপনাকে আমি বিয়ে করব না তীব্র। আপনি জঘন্য একজন মানুষ। কোনোদিনও আপনাকে আমি ক্ষমা করব না। বলতে বলতে হাত ছড়িয়ে ফ্লোরে শুয়ে পড়ল। বর্তমানে ওর দিন রাত এই ফ্লোরেই কাটে। রুমের অন্যান্য জায়গায় কোনো এক অজানা কারণে ও থাকতে পারে না। কেমন ভয় ভয় লাগে। এইসব কেন হচ্ছে তার কারণও ও জানে না। চোখ বন্ধ করে কপালে এক হাত রেখে কিং বেডে আধশোয়া হয়ে বসে আছে তীব্র। নিজ জীবনের হারিয়ে যাওয়া 9টা বছরের হিসেব মেলাতে ব্যস্ত ও। রঙহীন জীবনটা হঠাৎই রঙিন হয়ে আবার সাদার আবরণে ঢেকে গেল। বিষাদময় জীবনের সূচনায় যদি হয়ে ভয়াবহ, তবে বাকি বিষাদে ভরপুর জীবনটা ঠিক কেমন হবে? তীব্র সেদিন রূপের চোখে ভিন্ন কিছু দেখেছিল। যেই চোখে ভালোবাসার ঝড়টা ছিল, সেই চোখের আদলে অজানা কিছুর আভাস পেয়ে থমকে গিয়েছিল তীব্রর দুনিয়া। পুরোটা সময় ধরে তীব্র লক্ষ্য করেছে রূপের মনোভাব। দেখেছে উদাস দৃষ্টি। ওর তীব্রময়ী এখন আর ব্যাকুল হয়ে রয় না তীব্রর সান্নিধ্য পাওয়ার আশায়। অভিমান করে না সময় না দেওয়ার জন্য। এই যে প্রায় সপ্তাহখানেক যোগাযোগ বিচ্ছিন্ন, তাতেও যেন উদাস ওর তীব্রময়ী। কিন্তু কেন কেন এত অবহেলা ওর প্রতি? দোষটা কি ওর? ভেবে চোখে বেয়ে গড়িয়ে পড়ল জলরাশি। নীরব কান্নায় উচ্ছ্বাসিত হলো রোম জুড়ে। যেই রোমের ওয়ালে ওয়ালে রূপ নামক তীব্র হৃদয় স্পর্শীর বাস, সেই রোমটাই বোবা কান্নার সাক্ষী হয়ে রইল প্রেমিক পুরুষের হাহাকার। স্যার, আসবো? বাইরে থেকে কেউ নক করতেই তীব্র নিজেকে সামনে বলে উঠল, কাম। রোমের দরজা ঠেলে সুমন খাবার হাতে প্রবেশ করল। ওর চোখ মুখও ভীষণ করুণ। নিজের স্যারের এমন পরিস্থিতি কিছুতেই মেনে নিতে পারছে না ও। তীব্রকে ও স্যার কম দাদা বেশি মনে করে। এখন সেই গোছানো স্যার কেমন ছন্নছাড়া হয়ে গেছে।
ওর ভাবনার মাঝেই তীব্র গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে না বলেছি সুমন, আমার ইচ্ছে হলে আমি নিজেই খেয়ে নেব। শুধু শুধু কেন এইসব করো? নিয়ে যাও, আমি খাবো না এখন। স্যার প্লিজ এমন করবেন না, না খেলে কি করে আপনি ঠিক থাকবেন? তাচ্ছিলের হাসি হেসে তীব্র বলে উঠল, যেখানে প্রাণটাই ঠিক নেই সেখানে শরীর ঠিক রাখার ব্যবস্থা করা বোকামি। একটা কথা জানো তো, মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, হাজার চেষ্টা করলেও না। সুমন মাথা নামিয়ে নিল। ওর বুঝ আসে না ওর ম্যাম কেন স্যারকে এভাবে কষ্ট দিচ্ছে। কি করেছে ওর স্যার? কিছু একটা ভাবলো সুমন। কথাটা বলবে না করেও বলে উঠল, ব্যানার্জি বাড়িতে রূপ ম্যাম আর আপনার বিয়ের কথাবার্তা চলছে স্যার, আপনাকে যেতে বলেছে আজ। অবাক চোখে তাকিয়ে সোজা হয়ে বসলো তীব্র। কি হচ্ছে না হচ্ছে বুঝলো না কিছু, তবে ও ঠোঁটের করে তাচ্ছিল্যের হাসিটা বিদ্যমান রইল, যেন আগাম ঘটনা ওর জানা আছে। বাড়ির সবাই গম্ভীর হয়ে বসে আছে। একটু আগেই রুদ্রাক্ষীরা এসে বলেছে রূপের কার্যক্রম। সবার কপালে চিন্তার গাঢ় ভাঁজ পড়েছে রূপের হঠাৎ এমন কাজে। রূপক ব্যানার্জি চিন্তিত স্বরে বললেন, হঠাৎ করে কি হলো বলো তো, এমন কেন করলো রূপ? রিমন ব্যানার্জি ভাবুক কণ্ঠে বললেন, মামনি তো এমন করবে না, তাও আবার রুমের দরজা বন্ধ করেছে কেন? ইতি কিছু ভেবে বলল, আমার মনে হয় রূপ সেদিনের ঘটনা থেকে সহজে বেরোতে পারছে না, তাই এমন অদ্ভুত বিহেভিয়ার করছে। সবাই বুঝলো ইতির কথার মানে। অনিশা বললেন, এই এক সপ্তাহ মেয়েটার দিকে নজর দেওয়া হয়নি। সেই দিনের পর থেকে তো ঠিক করে কথাও বলে না, আর না রুম থেকে বেরোয়। রোহান উঠে দাঁড়িয়ে বলে উঠল, ওর সাথে কথা বলা জরুরি, আমি যাচ্ছি ওর রুমে। রণ ওকে থামিয়ে দিয়ে বলল, বনু এখন একা থাকতে চাইছে রোহান, এখন গেলে রাগ হবে, এর বেশি কিছুই হবে না। রোশনও সায় জানিয়ে বলল, হ্যাঁ রোহান, রন ঠিকই বলেছে। তার থেকে বরঞ্চ বিকেলে তীব্র আসুক, তারপর ওই না হয় কথা বলবে রূপের সাথে। রূপ তো তীব্রের সাথে সব কথাই শেয়ার করে, তাই না? ফাল্গুনি হঠাৎ করে বলে উঠল, রূপ কিন্তু কয়েকদিন ধরে তীব্রতার সাথে কথাই বলছে না, ওর ফোন কয়েকদিন ধরে অফ করে রেখেছে। ওদের মধ্যে কি কোনো ভুল বোঝাবুঝি হয়েছে? তবে রূপ কি তীব্র চৌধুরী ফ্যাশন নিয়ে রেগে আছে? সবাই বেশ চমকালো। রূপ যে ধরনের মেয়ে তাতে বলা যায় শান্তশিষ্ট মানুষ হঠাৎ রেগে গেলে যেমন ঘূর্ণিঝড় বয়ে যায় পরিবেশে, ঠিক তেমনই এক মেয়ে রূপ। ওদের ভাবনার মাঝে উপর থেকে বিকট আওয়াজ ভেসে এলো। আত্মা কেঁপে উঠল সবার। রূপ একের পর এক জিনিস ভেঙে চলেছে বদ্ধরমে। বাইরে থেকে সবাই ওকে দরজা খুলতে বললেও কোনো সারা শব্দ নেই ওর। শুধু ক্ষণে ক্ষণে জিনিস ভাঙার শব্দ আর ক্ষীণ গোঙানির মতো শব্দ ভেসে আসে। কিছুতেই যখন রূপ দরজা খুলতে সক্ষম হলো না, তখন রণ চিল্লিয়ে বলে উঠল, বনু, দরজা না খুললে কিন্তু দরজা ভেঙে ফেলবো, খোলো বলছি। রূপ তাতেও কোনো সারা শব্দ করল না। অতিষ্ঠ হয়ে উঠল রণ। কোনো কিছু না ভেবে পাশ থেকে বড় ফ্লাওয়ার ভাসটা তুলে হাতে নিতেই ইতি এসে আটকালো ওকে। রোহানের এক হাত শক্ত করে চেপে ধরে আছে ফাল্গুনে। রোশন রুদ্রাক্ষী সমানে দরজা ধাক্কাচ্ছে। অনিশা কেঁদে দিয়ে বলে উঠল, রূপ প্লিজ দরজাটা খোল না মা, আমাদের উপর রেগে তুই নিজের ক্ষতি করছিস, প্লিজ খোল। ওনার কথা রূপক ব্যানার্জি দ্রুত দরজায় জোরে জোরে ধাক্কাতে ধাক্কাতে বলে উঠলেন, মামনি দরজা খোল বলছি, আমাদের কেন এভাবে কষ্ট দিচ্ছিস? একটু বলেই পাগলের মতো দরজা ধাক্কাতে লাগলেন। রোহান অতিষ্ঠ হয়ে এবার বলে উঠল, এভাবে হবে না, দরজা ভাঙা ছাড়া কোনো উপায় নাই। বলেই রণকে ইশারা করল। সবাই সরে যেতেই তিন ভাই মিলে দরজায় আঘাত করতে নিলে সেখানে উপস্থিত হলো তীব্র। তীব্রকে দেখে সবাই অবাক হলেও কিছু জিজ্ঞেস করার পরিস্থিতি পেল না বর্তমানে। তীব্র গম্ভীর চোখে সবার দৃষ্টিভঙ্গি পর্যবেক্ষণ করে আর ভেতর থেকে আসা আওয়াজ শুনে বুঝে নিল ঘটনার আকস্মিকতা। এগিয়ে এসে মোলায়েম স্বরে ডেকে উঠল, তীব্রময়ী। কাতর কণ্ঠে বলা কথার কোনো প্রভাব পড়ল না আজ। কেমন যেন নিস্তব্ধ হয়ে এলো ভেতর রুমের পরিবেশ। থেমে এলো আওয়াজ। গুমট ভাব সৃষ্টি হলো বাইরেও। তীব্র দরজায় আঘাত করে আলতো কণ্ঠে বলে উঠল, বাইরে সবাই তোমার অপেক্ষায় রূপ, তোমার সিদ্ধান্তের উপর কেউ কথা বলবে না, বেরিয়ে এসো। তীব্রর কথার মানে বুঝলো না ওরা কেউ। তবে যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সে বুঝে নিল চট করে। তাই সেকেন্ডের ব্যবধানেই বেরিয়ে এলো রুম থেকে। দরজা খুলে দাঁড়াতেই সবাই দেখলো বিধ্বস্ত রূপে ঠোঁটের কোণে লেগে থাকা মুচকি হাসি। আর তখন তীব্রর বুকে বহমান দাবানল চলমান। ও জানে বোঝে ওর তীব্রময়ীকে।
ঠিক তাই আজও বুঝে নিল, কিন্তু মন খুব করে চাইল ও বুঝে নেয়ার ভাবনাটা মিথ্যে হোক। রূপকে দেখেই অনিশা জড়িয়ে নিলেন নিজের সাথে, কেঁদে উঠে অভিযোগ করলেন, এমন পাগলামি কেন করছিস রূপ? কেন নিজেকে আঘাত করলি? বলেই পুনরায় জড়িয়ে ধরলেন। রূপের কারো কথা কানে যাচ্ছে না, ওর এক দৃষ্টিতে তাকিয়ে আছে তীব্রর পানে। সেই দৃষ্টি আজ বড় অবুঝ ঠেকছে তীব্রর নিকট। চেনে না তীব্র এই দৃষ্টি, বোঝে না তার ভাষা। ড্রয়িং রুমে সবাই বসে আছে, যদিও তীব্রর বিকেলে আসার কথা, তবে এখন যখন এসেছে তবে এখনই শুভ কথা সেরে ফেলতে চাইছেন ওনারা। এতদিন এই বিষয়ে কথা না বাড়ালেও আজ হঠাৎ বিয়ের বিষয়ে কথা বলার কারণ অজানা নয় তীব্রর। তীব্র মাথা নিচু করেই সবার কথা শুনছে। ওকে সুমন খবর দেওয়ার পরপরই ব্যানার্জি হাউসে আসার জন্য রওনা হয় ও, আর এসে এমন কিছু সম্মুখীন হতে হয় যা ওর চিত্ত নাড়িয়ে দিয়েছে ইতিমধ্যে। বিকেলের দিকে নাকি রূপের বন্ধুমহল আর কাজিন মহলও আসবে, তবে যাকে ঘিরে এত কিছু সে কেন নিশ্চুপ? তীব্রকে মৃদু ধাক্কা দিয়ে রণ বলল, রূপের হঠাৎ করে কি হয়েছে বলতো তীব্র? এমন করছে কেন? তীব্র না তাকিয়ে ভাবলেশীন স্বরে বলে উঠল, ওর মন বোঝা আমার দ্বারায় আজ সম্ভব হলো না, তবে অনাকাঙ্ক্ষিত কিছু কথার জন্য আগাম প্রস্তুত থেকো। রণ ওর কথার মিনিং বুঝল না। এত শান্ত তীব্র ও চিন্ত না। দুজনের প্রণয়ে কি হয়েছে তা বুঝে আসলো না। কিছু সময় গড়াতেই আলোচনার মূল বিষয় শুরু হলো। রূপক ব্যানার্জি গলা ছেড়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তোমাদের যেহেতু কোর্ট ম্যারেজ হয়ে গেছে, সেখানে আর দেরি করা ঠিক না। বাড়ির 3 ছেলে বিয়ে করে নিয়েছে, অতঃপর একমাত্র মেয়েরও বিয়ে দেওয়া উচিত বলেই আমার মনে হয়। তীব্র নিরুত্তর। পাশ থেকে রোহান উৎসাহী কণ্ঠে বলল, অবশেষে পেতনি বিদায় হবে। রুদ্রাক্ষী পাশেই ছিল। রোহান বাহুতে আলতো চাপড়ে বলল, আসছি থেকে দেখছি তুই সবসময় ওর পেছনে লেগে থাকিস। কেন বলতো? ওর বিয়ে হয়ে গেলে তোর এত আনন্দ কেন? রোহান ব্যথা পাওয়ার ভান করে হাত ডলতে ডলতে ইতির কাঁধে হেলান দিয়ে বলে উঠল, আর আমি ছোট ছিলাম সবার মধ্যে, আদর যত্ন আমার বেশি ছিল, কিন্তু ওই পেতনি আসার পর আমাকেও দাভাইদের দলে ফেলে দিয়ে ওকে বেশি আদর করে সবাই। তাই ওর বিদায় চাই সেই ছোট্টবেলা থেকে, বুঝলে কিউটিরা? বলেই ইতির কাঁধ জড়িয়ে ধরতেই গেল। রণ ওর হাত নামিয়ে কাঁধ চেপে ধরে কটমট করে বলে উঠল, নিজের বউ থাকতে আমার বউ কিসের? রোহান ক্যাবলা হাসি হেসে বলল, তোদের বউ বেশি সুন্দর যে, তাই। বলেই দ্রুত কেটে পড়ল। রণ ওর পেছনে ধাওয়া করতে নিলেই উপর থেকে রূপকে নামতে দেখে থেমে গেল। মাত্র শাওয়ার নিয়ে গোল রেড ফরক পরে সিঁড়ি দিয়ে নামছে রূপ। ওর ভাবনাটা কেমন যেন অস্বাভাবিক ঠেকলো সবার নিকট। চুলগুলো হাতে প্যাঁচাতে প্যাঁচাতে গুনগুন করে নামছে রূপ। ওর কারো দিকে কোনো হেলদোল নেই বললেই চলে। ও নেমে এসে সিঙ্গেল সোফায় 2 পা তুলে বসলো। সবার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? রূপের কথা শুনে সবাই স্বাভাবিক হলো, তবে তীব্রর মস্তিষ্ক রূপের কথার প্রভাব বুঝে ফেলল চট করেই। কিছু একটা ঘটতে চলেছে সেটাও অনুধাবন করলো। রূপক ব্যানার্জি হালকা হেসে রূপকে প্রশ্ন করলেন, তখন ওভাবে রুমের জিনিস ভাঙচুর করেছিলে কেন মামনি? আমার রাগ হচ্ছিল বাবা। রূপের সরল জবাবে অবাক হলো সবাই। রূপ কখনোই রেখে যায় না, সেখানে ভাঙচুর সেটা একদমই বেমানান। তবুও ওরা গায়ে মাখল না বিষয়টা। লিমন ব্যানার্জি রূপের দিকে তাকিয়ে বললেন, তোমার আর তীব্রর বিয়ের দিন তারিখ ঠিক করা হবে আজ বিকেলে মামনি। তীব্র ঝট করে রূপের দিকে তাকালো। রূপের দৃষ্টিতে কেমন যেন হিংস্রতা ভেসে আছে। মিসেস মল্লিকা হালকা হেসে বললেন, অবশেষে রূপ মামুনিও নিজের মানুষটিকে পেতে চলেছে। সাথে সাথে রূপ দাঁড়িয়ে গেল। আচমকা এমন হয় সবাই অবাক হয়ে তাকাতে রূপ চিল্লিয়ে বলে উঠল, আমি ওনাকে বিয়ে করব না, কিছুতেই না। ওনাকে আমি ঘৃণা করি, শুনেছো সবাই? ঘৃণা করি আমি ওনাকে। পুরো ড্রয়িং রুম জুড়ে যেন বজ্রপাত হলো রূপের কথায়। যেই মেয়ে বাড়ির কারো অনুমতি না নিয়ে বিয়ে নামক সম্পর্কে আবদ্ধ হয়েছিল নিজ ইচ্ছায়, আজ সে কেন এমন বলবে? তীব্রকে কেনই বা ঘৃণা করবে? কিছুই বুঝতে পারছে না ওরা। যত দ্রুত সম্ভব ওনার সাথে ডিভোর্স ফাইল করো। আমি কিছুতেই ওনার সাথে থাকবো না। সাথে সাথে রূপের গালে থাপ্পড় বসালো অনিশা। সবাই অবাক চোখে তাকিয়ে রইল। নিজের পুতুল সমান মেয়েটাকে সামান্য টোকাও যে দেয়নি, সে আজ কিভাবে ভরা বাড়িতে মারতে পারল? অনিশা চিল্লিয়ে বললেন, যখন ইচ্ছা হবে বিয়ে করবে, আবার যখন ইচ্ছে হবে ছেড়ে দেবে। বিয়ে কি ছেলে খেলা মনে হয় তোমার কাছে?
আমি ওনার সাথে থাকতে চাই না, মানে চাই না, বুঝলে তোমরা? আর একটাও কথা বললে নিজেকেই শেষ করে দিব আমি। বলেই দৌড়ে উপরে চলে গেল। বাকরুদ্ধ হয়ে সবাই রূপের যাওয়ার দিকে তাকিয়ে রইল। তীব্রর বুকে যেন কেউ দাবানল জ্বালিয়ে দিয়েছে। বুকে হাত চেপে নিশ্চুপ হয়ে বসে আছে। কথাটা আজ হারিয়েছে বহু দূরে। প্রণয়ের অনলে জ্বলতে জ্বলতে অবশেষে দগ্ধ তীব্র। সূর্যের তীব্র রোদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রোদের তেজে চোখ ঝলসে যাচ্ছে, তবুও দৃষ্টির নড়চড় হচ্ছে না একটুও। যেখানে হৃদয় ঝলসে গেছে সেখানে অক্ষিকোটর ঝলসানো বড্ড বেমানান। কিছু সময় পরেই আর তাকাতে পারল না তীব্র। বন্ধ করে নিল নিজের দৃষ্টি। সেই বন্ধ চোখে কোন গেসে গড়িয়ে পড়ল এক ফোঁটা উষ্ণ জল। সেটা হৃদয়ের ব্যথা নাকি রোদের তেজ তা ঠিক বোঝা গেল না। প্রায় মাস গড়িয়েছে। সেদিনের পর থেকে রূপের সাথে যোগাযোগ সম্পূর্ণভাবে ছিন্ন হয়ে গেছে। তীব্র নিজেও জানি রূপ অনিচ্ছায় আসুক তার জীবনে। আর তাছাড়া রূপ তো কখনো বলেনি তীব্রকে ভালোবাসে। ও সেই হিসেবে ধরা যায় রূপের আবেগের কারণ ছিল তীব্র। ভেবেই দীর্ঘশ্বাস ত্যাগ করল তীব্র। পুনরায় চোখ খুলে আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, তেজ দেখাচ্ছিস তুই সূর্য? তোর তেজে ঝলসে দিচ্ছে সবাই, ঠিক যেভাবে ঝলসে দিয়েছিল আমার তীব্রময়ী। সে তো আর আমার নেই, তাই না? আচ্ছা, আমার তেজেও তো ঝলসে যেত কত মানুষ, কেঁপে উঠত ধ্বংসরাজ্য। তবে আজ সেই তীব্র নিস্তেজ কেন? প্রেম তাকে এতটাই নির্বিকার বানিয়ে দিয়ে গেল, সর্বশেষ করে দিল। হৃদয়ে ফুটে ওঠা ফুলটা এতটাই ভেঙে দিল যে তীব্র উঠে দাঁড়াতে পারছে না নিজের হৃদয়ে বসত করা প্রেয়সীর দূরে সরে যাওয়া মেনে নিতে। ইচ্ছে হচ্ছে সবকিছু ধ্বংস করে দিতে, কিন্তু আজ তীব্র সত্যিই নিরুপায়। কথা শেষ করে তীব্র পেছন ঘুরে হাঁটা ধরল। এতক্ষণ নদীর ধারে দাঁড়িয়ে নিজের একাকীর বিষাদ ভাগ করে নিচ্ছিল সূর্যোদয়ের কাছে। যেই সূর্যোদয়ের সাথে প্রথম প্রেমের ছোঁয়া পেয়েছিল মন হৃদয় জুড়ে। তীব্র ভাবল না কিছু। সামনে রাখা ব্লু কারের ডোর খুলে উঠে বসল ড্রাইভিং সিটে। পাড়ি জমালো অজানা উদ্দেশ্যে, একটু শান্তির খোঁজে। রাত প্রায় ৮টা। হসপিটালের করিডোর জুড়ে দৌড়াচ্ছে একজন পেশেন্ট। তার পরনে হসপিটালের ড্রেস। পেছনে কয়েকজন নার্স আর ওয়ার্ড বয় তাকে ধরার জন্য ছুটছে, কিন্তু সে যেন ধরাছোঁয়ার বাইরেই রয়ে যাচ্ছে বারবার। একটু এগোতেই শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খেল। পড়ে যেতে নিলে সাথে সাথেই ধাক্কা খাওয়া ব্যক্তিটি বুকের মাঝে আগলে নিল। নার্সগুলো দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। পেছনেই ছুটে এলো পেশেন্টের বাড়ির লোক। চোখ মুখ তাদের ভীষণ বিষণ্ণ। তাদের দিকে এক পলক তাকিয়ে বুক থেকে উঠতে সরাসরি চোখ রাখলো বলিষ্ঠ চোখ দুটোতে। মুহূর্তেই থাপ্পড়ের আওয়াজে কেঁপে উঠল পুরো করিডোর। চিল্লিয়ে বলে উঠল, কেন এসেছেন আপনি? আমার জীবন নষ্ট করে স্বাদ মেটেনি আপনার, আবারও কেন আগমন ঘটিয়েছেন তীব্র? গালে হাত দিয়ে শান্ত চোখে তীব্র তাকিয়ে রইল। পেছন থেকে রূপক ব্যানার্জি রূপকে টেনে ঘুরিয়ে মারতে নিলেই তীব্র আটকে দেয়। রূপ দ্রুত তীব্রর পেছনে লুকিয়ে পিঠের দিকে শার্ট খামছে ধরে। বাড়ির কেউ এমন দৃশ্য মেনে নিতে পারছে না। হসপিটালের সবাই অবাক চোখে তাকিয়ে। এত বড় একজন নামি দামি মানুষকে একজন পেশেন্ট গায়ে হাত তুলল, অথচ সে কেন এত নিশ্চুপ? সত্যি আজ তীব্র নিশ্চুপ। রণও এগিয়ে এসে বলল, আবার পাগলামি শুরু করেছে তীব্র? তুমি কিছু মনে করো না প্লিজ, ওকে সামলাচ্ছি। বলেই কয়েকজন নার্সকে ডাকতেই তারা এসে টেনে হিস্ট্রি রূপকে নিয়ে যেতে লাগলো। মুহূর্তের মাঝেই ফাঁকা হয়ে এলো করিডর। তীব্র শুধু নিথর দৃষ্টি মেলে দেখল রূপকে। ওর সাথে যোগাযোগ না হলেও প্রতিনিয়ত সুমন নয়তো ইদির কাছ থেকে খবর নেওয়া হয়। রূপ বিগত 1 মাস ধরে পাগলামি শুরু করেছে। এর কারণ ঠিক কি সেটা পরিষ্কার করে ডক্টর বলেননি, শুধু বলেছে অতিরিক্ত শোকে এমন করছে, প্রেশার না দিতে। এর পরপরই রূপক ব্যানার্জি আবার ইঙ্গিতে তীব্রকে দূরে সরার কথা বুঝিয়ে দিয়েছেন। তীব্র বিনা বাক্য ব্যয় সরে এসেছে। আজ এসেছিল আড়াল থেকে দেখতে ওর তীব্রময়ীকে। প্রায়শই এমন করে তীব্র, তবে আজ সম্মুখীন হয়ে গেল। হাস্যোজ্জ্বল মেয়েটি আজ নিথর। ওর জন্যই কি? ওকে সত্যি ওর তীব্রময়ের জীবন অভিশপ্ত করেছে? ওর জীবনের আগমন ঘটিয়ে ভেঙে দিয়েছে হাসি খুশি মেয়েটিকে। ভাবনায় বিভোর তীব্রর ধ্যান ভাঙে কারো কথার আওয়াজে। তোমাকে আসতে না বলা হয়েছিল তীব্র? তাহলে আজ এখানে কেন? তীব্র কিছু বলার আগেই রুদ্রাক্ষী বলে উঠল, থাক না এসব কথা, এসব ছোট পাপা। না, কেন থাকবে? আমার মেয়ের জীবনটা হেল করে দিয়েছে ও। তবে এখন কেন এখানে এসেছে? ঠিক কিসের জন্য? রূপক ব্যানার্জির প্রশ্নে শান্ত স্বরে জবাব করে তীব্র, ও আমার স্ত্রী হয়। এই একটা বাক্যেই যেন তেতে উঠলেন তিনি।
একদম কোনো কথা বলবে না শান, অনেক হয়েছে আর না। আমার মেয়ে সেদিন ওই অন্ধকার রাজ্যে না গেলে আর তীব্রর আইডেন্টিটি না জানলে কোনোদিনও এই অবস্থায় আসতো না। আমার হাসি খুশি চঞ্চল মেয়েটাকে কি করে দিল আমার। রোশন কথাটা বলতেই রূপক ব্যানার্জি আরো জোর গলায় বলে উঠল। বাকি কথা বলার আগেই বুকে হাত দিয়ে পড়ে যেতে নিলেই রোশন আর রণ দ্রুত ওনাকে ধরে নেয়। কাছের একটা কেবিনে নিয়ে যেতেই সবাই সেখানে চলে যায়। একমাত্র মেয়ের এমন পরিণতি মেনে নেওয়া সম্ভব হয়নি ওনার। অনিশা মুখে হাত চেপে কাঁদছেন। এক কেবিনে মেয়ে, আরেক কেবিনে স্বামী। ঠিক কী পরিস্থিতি! তীব্র যেভাবে এসেছিল সেভাবে বেরিয়ে এলো হসপিটাল থেকে। অনুভূতি শূন্যের ন্যায় পাড়ি জমালো। রয়ে গেল পেছনে সতেজ কিছু রঙিন স্মৃতি। আধার রাতে জমা প্রেম কাহিনীর বিচ্ছেদের সুর বেজে উঠল। আধারের জমা কত স্মৃতি, রাগ, অভিমান ঊর্ধ্বে নিয়ে গিয়ে প্রিয় মানুষের স্পর্শে তার শীতলতা অনুভব। ক্ষণে ক্ষণে হারিয়ে ফেলার ভয়ে জর্জরিত হৃদয় চিত্ত, কেঁপে ওঠা, সবকিছুই ছাপিয়ে গেল বোধ হয়। দুটি মানুষের পথ বুঝি পুরোপুরি ভিন্ন রাজ্যে গিয়ে ঠেকল। ভালোবাসার রঙিন আকাশে অবশেষে ধেয়ে আসলো বিচ্ছেদের সূর্যগ্রহণ। উদ্ভ্রান্তের সেই প্রেমের অনলে অন্ধকার ধূসর নিশানা, অন্তপুরে বিচ্ছেদের কলঙ্ক। তীব্র চলে যেতেই ইতি দ্রুত বেরিয়ে এলো। এদিক ওদিক তীব্রকে খুঁজে না পেয়ে ধপ করে চেয়ারে বসে পড়ল। মুখে হাত চেপে কেঁদে উঠল। ঠিক তখনই সেখানে অভ্রর আগমন ঘটে। বাকি সবাই রূপক ব্যানার্জির কেবিনে। ইতিকে এভাবে কাঁদতে দেখে অবাক হয়ে দ্রুত এগিয়ে গিয়ে মাথায় হাত রাখতেই মাথা তুলে তাকায় ইতি। অভ্রকে সামনে দেখে জাপটে জড়িয়ে ধরে। কেঁদে কেঁদে সবটা বলতেই অভ্র হতভম্ব হয়ে যায়। দ্রুত ইতিকে আশ্বস্ত করে নিজে বেরিয়ে পড়ল তীব্রকে খোঁজার উদ্দেশ্যে। ইতি উঠে কেবিনের উদ্দেশ্যে যেতে নিলেই একজন নার্স এসে বলে উঠল, ম্যাম, একজন এটা আপনাকে দিতে বলেছে। ইতি অবাক হয়ে নার্সের হাতে থাকা চিরকুট নিয়ে জিজ্ঞেস করল কে দিয়েছে। তবে নার্স বলতে পারল না। ইতি না ভেবে চিরকুট খুলে পড়তে শুরু করলো। ভালোবাসার অনুভূতি ঠিক কিরকম তা প্রথম অনুভব করেছিলাম কিশোরীর ন্যায় রূপকন্যাকে দেখে। দিন মাস গড়িয়ে প্রেমের উপাখ্যান সৃষ্টি হলো অবশেষে। বুঝতে অক্ষম আমিরাও একদিন বুঝতে সক্ষম হয়ে উঠলাম। ধীরে ধীরে যখন অনুভূতি বেড়ে চলল অপর পাশের মানুষটির প্রেমের ছোঁয়া, ঠিক তখনই আমি হারানোর ভয়ে জর্জরিত হয়ে উঠি। কারণ আমি যে অন্ধকারের রাজা, কিন্তু সবকিছু ছাপিয়ে বিশ্বাস ছিল সে আমায় চায়, আমি ছাড়া তার চলে না। কিন্তু যেদিন তার চোখে নিজের জন্য একরাশ অবিশ্বাসের ভিত তৈরি হতে দেখেছিলাম, সেদিনই বুঝে গিয়েছিলাম মানুষ ক্ষণে ক্ষণে পরিবর্তন হতে পারে। বহু বছরের ভালোবাসাও একদিনের অবিশ্বাসের ভিতে সম্পর্ক ছিন্ন করে দিতে পারে। তাই নিজেকে দূরে সরিয়ে নিলাম। এতে যদি সে সুখে থাকে তবে সর্বসুখ আসবে আমার অন্তঃকরণে। বহু দূরে চলে যাওয়ার ঠিকানা খুঁজে নিয়েছি। ডিভোর্সের ফাইল কালকেই চলে আসবে। যেখানে আমার সাইন আছে, সে সাইন করে দিলেই মুক্ত সে চিরজীবনের জন্য। পাখির ন্যায় মুক্ত সে। ইতি তীব্র চৌধুরী। প্রথম অধ্যায়ের সমাপ্ত। হ্যাঁ তীব্রময়ী, চলে আসো না। প্রচণ্ড মন খারাপের দুপুরে এক বলা শীতল রাত হয়ে রূপের বুকে ঝড় তুলল। খুব করে চাইল কণ্ঠস্বরের মালিককে। এদিক ওদিক তাকিয়ে খোঁজার প্রয়াস চালিয়ে নিস্তব্ধ হয়ে বসে রইল। সেই মানুষ কি আদৌ আসবে এখানে? ডাকবে ওকে এভাবে আদর মিশিয়ে? বড্ড বেশি আদরে কি না? তাই তো এভাবে কাঁদালো। ওকে নিমিষেই হারিয়ে গেল দূর দেশে। আসবে কি সেই পুরুষ কখনো? অলস আকাশটার দিকে পুনরায় মন বসিয়ে বিষাদ কণ্ঠে বলে উঠল, অভিমান কি এতই তাজা? প্রেম কি তবে আজ বেহারা? প্রেমিক পুরুষ বিহীন কি জীবন এতই সহজ? হাহাকারে যে বক্ষ জুড়ে বেদনা। আপনারা কি মিস করছেন ওদের? আমি কিন্তু অধীর হয়ে আছি। এটা কোনো আসন্ন গল্পের অংশ নয়, আমার ভাবনার ছোট্ট টুকরো।